হ্যালো ফ্রেন্ডস, হাজির হয়ে গিয়েছি আরও একটি সুন্দর নতুন চাইনিজ ড্রামার গল্প নিয়ে। এটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে মূল ড্রামাতে যাওয়া যাক। তো ড্রামাটি শুরুতেই মেন লিডকে দেখানো হয়, নাম ছিল চ্যান। যেখানে চ্যান তো হসপিটালে এসেছিল কোনো একজনের চিকিৎসা করার টাকা দেওয়ার জন্য। আর ওখানে থাকা নার্স তখন চ্যানকে বলতে থাকে, আপনি আবারও চলে এসেছেন নিজের গার্লফ্রেন্ডের মায়ের চিকিৎসা করানোর জন্য টাকা দিতে। এবার ওনাকে যে ইনজেকশন দিতে হবে ওটার দাম 3 লাখ টাকা। আর এরপরে যখন আরো অনেকগুলো থেরাপি করতে হবে ওগুলোর জন্য 2 লাখ টাকা খরচ হয়ে যাবে। এটা শোনার পর চ্যানের কাছে যতগুলো টাকা ছিল চ্যান সব টাকাগুলো বের করে নার্সকে দেয় আর বলে যে আমার কাছে এখন এতগুলো টাকা ছিল, এগুলো রাখুন, পরে আমি বাকি টাকাগুলো দিয়ে দেব, কিন্তু আপনি ওনার ট্রিটমেন্টগুলো বন্ধ করে দেবেন না, আমি বাকি টাকাগুলো কিছুদিনের ভিতরেই দিয়ে দেব। আর চ্যান অনেকটা বেশি হার্ডওয়ার্ক করে এইসব টাকাগুলো জোগাড় করেছিল। এরপরে চ্যান দৌড়ে চলে আসে ফিমেল লিডের কাছে। আর এখানে আসার পরে তাকে বলতে থাকে যে তুমি গেস করো তো আমি তোমার জন্য আজকে এখানে কি নিয়ে এসেছি। আর এরপরে বলে যে এই দেখো আমি তোমার পছন্দের স্ট্রবেরি কেক নিয়ে এসেছি। তখন একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ফিমেল লিড যার নাম ছিল জিন সে তার মায়ের সাথে বসেছিল। জিনের মা জিনকে এটাই বলছিল, আমার মনে হয় তোমার এখন চ্যানের সাথে ব্রেকআপ করে নেওয়া উচিত। জিন বলে যে তার মাকে, কিন্তু এমনটি কেন? তার মা বলে যে দেখো আমার যে রোগটি হয়েছে এটা হচ্ছে জেনেটিক, আর তুমি আমার মেয়ে, এই জন্য ভালো হবে তুমি চ্যানের জীবন নষ্ট না করে দিয়ে ব্রেকআপ করে নাও। প্রেজেন্টে চ্যান জিনকে বলে যে দেখো আমি খাবার খেয়ে এসেছি, এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি, তুমি এটা খেয়ে নাও। ফ্ল্যাশব্যাকে জিন তার মাকে বলেছিল কিন্তু আমি যদি চ্যানের সাথে ব্রেকআপ করে নিই তাহলে চ্যান তো অনেক বেশি হার্ড হবে, সে আমাকে ভুল বুঝে নেবে, তাহলে আমি এমনটি তার সাথে কিভাবে করতে পারি? আর সে তো আমাকে প্রমিস করেছে তোমার হসপিটালে সকল বিল দেবে আর আমাকে বিয়ে করবে। জিনের মা বলে আমি জানি চ্যান অনেক ভালো একটি ছেলে, সে তোমার অনেক বেশি কেয়ার করে। তুমি যখন স্কুলে পড়তে তখন প্রতিদিন তোমাকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসতো আর প্রতিদিন ও তোমাকে মিল্কের বোতল দিত যেখানে ও নিজে শুধুমাত্র ঠান্ডা পানি খেত আর তোমাকে বলতো যে ওর মিল্ক খেতে একদমই পছন্দ না। আর তুমি অনেক বোকা ছিলে যে এর পেছনে কি কারণ এটা বুঝতেই পারোনি। চ্যান অনেক বেশি হার্ড ওয়ার্ক করে তখন টাকা ইনকাম করতো আর ওই টাকা দিয়ে শুধুমাত্র তোমার জন্য মিল্কের বোতল কিনতে পারতো, নিজের জন্য কিনতে পারতো না, তাই তোমাকেই দিত। আর এখন তুমি দেখতে পারছো না যে ও কতটা বেশি হার্ড ওয়ার্ক করে আমার এই হসপিটালের বিলগুলো পে করছে। এটা চ্যানের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে, তাই আমি আর চ্যানের কষ্ট দেখতে পারছি না, এই জন্য বলছি যে তুমি চ্যানের সাথে ব্রেকআপ করে নাও, এইটা করে তোমাদের দুজনেরই ভালো হবে। আমি তোমাকে কি বোঝাতে চেয়েছি আশা করবো এটা তুমি বুঝতে পারবে। আর এই কারণেই এখন প্রেজেন্টে চ্যান তাকে বলতে থাকে যে জিন তুমি কোনো কথা কেন বলছো না, এত চুপচাপ কেন দাঁড়িয়ে আছো? জিন বলে চলো আমরা দুজনে ব্রেকআপ করে নিই, এটা আমাদের জন্য ভালো হবে। চ্যান বলে তুমি আমার সাথে মজা করছো, আমি জানি তুমি আমার সাথে এইসব কিছু মজা করে বলছো, কিন্তু জিন একটু রেগে যায়, তার হাত থেকে ওই স্ট্রবেরি কেকটি নিচে ফেলে দেয় আর বলে তুমি কি পারো, শুধুমাত্র আমার জন্য এই স্ট্রবেরি কেকটি আনতে পারো, তুমি কখনোই আমাকে ওই সব দামি দামি জিনিসগুলো দিতে পারবে না যেগুলো আমার ইচ্ছা রয়েছে, আর আমি কখনোই তোমার সাথে থাকলে সুখী থাকতে পারবো না। আমার মায়ের হসপিটাল বিলগুলো অনেক বেশি, কিন্তু তুমি এতগুলো টাকা কোথা থেকে দেবে? আর তোমার কোনো সামর্থ্য নেই এতগুলো টাকা দেওয়ার, এই জন্য আমার তোমার সাথে থেকে কোনো সুবিধা হবে না। চ্যান বলে যে তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমার জন্য সব কিছু করতে পারি, আমি যত বেশি হার্ড ওয়ার্ক করি না কেন তোমার জন্য সব করব, কিন্তু এরপরও তুমি আমার সাথে ব্রেকআপ করে নিও না। চ্যান এখানে জিনকে অনেক বোঝাতে থাকে তার সাথে যেন ব্রেকআপ না করে, কিন্তু জিন বলতে থাকে যে তুমি কি মনে করেছো আমি তোমার সাথে থাকবো? কখনোই না, আমার অনেকগুলো বাড়ির প্রয়োজন আর অনেক দামি দামি গাড়ির প্রয়োজন যেগুলো তুমি কখনোই আমাকে দিতে পারবে না। যদি এখন দিতে পারো তাহলে আমার সাথে থাকো, নইলে আমার সাথে ব্রেকআপ করে নাও, আমি আর তোমার সাথে থাকতে চাই না, তাই প্লিজ তুমি আর আমাকে একদমই ডিস্টার্ব করবে না, আমি তোমার সাথে ব্রেকআপ করে নিয়েছি। এরপরে আমাদেরকে 3 বছর পরের সিন দেখানো হয় যেখানে আমরা জিনকে দেখতে পাই। জিন বলছিল এই 3 বছরে চ্যান আমাকে বিয়ে করার জন্য অনেক চেষ্টা করেছিল আর সবাই তো এটাই বলতে থাকে যে চ্যান আমাকে অনেক বেশি ভালোবাসে, এই কারণে আমাকে বিয়ে করতে চাচ্ছে, কিন্তু আমি জানি চ্যান আমাকে বিয়ে করতে চায় শুধুমাত্র আমার উপর থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য। আর সে আমাকে অনেক বেশি হার্ট করে, সে আমাকে যতবার হার্ট করে আমি ততবার শুধু এইটাই গুনতে থাকি যে আমার কাছে বেঁচে থাকার জন্য আর মাত্র কিছুদিনই বেঁচে আছে। আসলে জিন অনেক বড় একটি রোগ হয়েছে আর এই কারণে ডক্টর তাকে বলে দিয়েছে তোমার হাতে এখন শুধুমাত্র 3 মাস রয়েছে, তোমার বাঁচার চান্স তো একদমই নেই। কিন্তু এখন মার্কেটে নতুন একটি মেডিসিন বের হয়েছে যেটা যদি তুমি নাও তাহলে তোমার অনেকটা বেশি ব্যথা কমে যাবে আর এরকম ভাবে তুমি 3 মাস বেঁচে থাকতে পারবে। কিন্তু ওই একটি বোতলের দাম ছিল $10,000। একটু পরে চ্যান বাড়িতে চলে আসে একটি মেয়েকে নিয়ে, এই মেয়েটির নাম ছিল ন্যান। ন্যান তো এখানে আসার পর বলতে থাকে যে এই মেয়েটিকে। চ্যান বলে যে এই মেয়েটি অন্য
কেউ না, আমার বাড়ির একজন মেয়ের। জিন বলে আমি তোমাদের দুজনকে একদমই ডিস্টার্ব করতে চাচ্ছি না। এটা বলে জিন এখান থেকে চলে যেতে নিয়েছিল, কিন্তু চ্যান তার কাছে চলে আসে আর বলে যে আমি কি বলেছি তুমি এখান থেকে চলে যাবে? তোমাকে এখান থেকে যেতে কে বলেছে? তুমি একদম আগের মতনই রয়েছো, সবসময় শুধু তোমার কাছে টাকারই গুরুত্ব রয়েছে আর তুমি টাকা ছাড়া কোনো কিছু বোঝো না। চ্যান অনেক বেশি অপমান করে জিনকে, আর জিনও তখন বলে যে হ্যাঁ আমি ওই রকমই আছি, আমি টাকা ছাড়া কোনো কিছু বুঝি না, এই কারণে তুমি এখন আমাকে $1000 দাও। চ্যান এটা শুনে অনেক রেগে গিয়েছিল আর জিনকে তার ক্লোজে নিয়ে আসে, বলতে থাকে যে আমি জানতাম তুমি টাকা ছাড়া কোনো কিছুই বোঝো না, তোমার কাছে টাকার গুরুত্ব সব থেকে বেশি, আর এই কারণেই তো আমার সাথেই থাকছো। তাহলে কাল হসপিটালে এসো, আমি তোমাকে ওখানে টাকা দিয়ে দেবো। এরপর এখানে চ্যান তখন ডাস্টবিনের ভিতরে জিনের রিপোর্ট দেখতে পায়, আর সে যখন ওই রিপোর্টটিকে তুলতে নিচ্ছিল তখনই পেছন থেকে ন্যান এসে তাকে হাক করে নেয় আর বলে যে এই ডাস্টবিন কি আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট। পরের দিন হসপিটালের সিন দেখানো হয়, যেখানে আমরা দুজন নার্সকে দেখতে পাই। হসপিটালে তারা জিনকে দেখেছিল, আর জিনকে দেখার পর তারা এখানে নিজেদের ভিতরে কথা বলতে থাকে যে ইনি তো হচ্ছে মিস্টার গুয়ের ওয়াইফ, আর আমি শুনেছি ইনি শুধুমাত্র টাকার জন্য মিস্টার গুয়ের সাথে থাকছে, কারণ ইনার টাকার প্রতি অনেক লোভ, আর মিস্টার গুকে একদমই ভালোবাসে না, টাকার জন্যই সবকিছু করছে। প্রথমে তো মিস্টার গু অনেক বেশি গরিব ছিল, তাই ব্রেকআপ করে নিয়েছিল, আর এখন দেখো মিস্টার গুয়ের কাছে তিনটি হসপিটাল রয়েছে, আর এখন তার অনেক বেশি খ্যাতিও রয়েছে, এই জন্য আবারও মিস্টার গুয়ের কাছে ফিরে এসেছে। তখন এখানে চ্যান চলে আসে, সাথে ন্যান ছিল। চ্যান এদেরকে বলে যে তোমাদেরকে হসপিটালে কোনো কাজ নেই, শুধুমাত্র নিজেদের ভিতরে কথা বলার জন্য হসপিটালে আসো, যাও নিজেদের কাজ করো। এরপরে চ্যান জিনের কাছে এসেছিল। জিন তো চ্যানকে দেখার পরই বলতে থাকে যে তুমি কি কাল রাতের কথা ভুলে গিয়েছো? আমি হসপিটালে চলে এসেছি, এখন তুমি আমাকে আমার টাকা দিয়ে দাও। চ্যান বলে তুমি কতটা সেলফিশ, শুধুমাত্র টাকার জন্য এই সব কিছু করছো, আর প্রথমে তো তুমি আমার কাছ থেকে ব্রেকআপ করে নিয়েছিলে, এখন আমার টাকা আছে তাই আবারও আমার কাছে চলে এসেছো। জিন বলে হ্যাঁ আমি টাকার জন্য সবকিছু করতে পারি, তাই আবারও তোমার কাছে চলে এসেছি। এটা শুনে চ্যান অনেক বেশি রেগে গিয়েছিল, জিনকে অনেকটা বেশি হার্ট করতে থাকে আর বলতে থাকে যে তুমি কখনোই আমার কাছ থেকে মুক্তি পাবে না, তোমাকে সবসময় আমার কাছেই থাকতে হবে, আর আমি তোমাকে অনেক বেশি অত্যাচার করব। জিন বলে তুমি হয়তোবা ভুলে গিয়েছো যে তুমি কি করো, প্রতিদিন বাড়িতে একটা নতুন নতুন মেয়ে নিয়ে আসো আর তাদের সাথে এনজয় করো, তুমিও তো আমাকে কোনো কিছুই মনে করো না। আর এটা শুনে চ্যান অনেক রেগে গিয়েছিল, এই কারণে জোর করে এখানে জিনকে কিস করছিল। তখনই ন্যান চলে আসে। ন্যান চ্যানকে বলতে থাকে যে একজন পেশেন্টের এমার্জেন্সি অপারেশন করতে হবে, তাই চ্যানকে এখান থেকে যেতে বলে। চ্যান চলে যাওয়ার আগে জিনকে বলে যে এখান থেকে চলে যাও, তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, কিন্তু তুমি আর কখনোই এখানে আসবে না, নিজের সব জিনিসপত্র নিয়ে এখান থেকে বের হয়ে যাও। জিন যখন চলে যাচ্ছিল তার কাছে ন্যান আসে আর বলে যে সত্যি করে বলবে চ্যানের সাথে তোমার সম্পর্ক কিরকম, কেন তুমি চ্যানের এতটা বেশি ক্লোজে যাচ্ছ? তুমি তো চ্যানের জন্য একদমই যোগ্য না, আর তুমি কেন বারবার চ্যানের কাছ থেকে এতগুলি টাকা নাও? তুমি শুধুমাত্র টাকার জন্য চ্যানের সাথে রয়েছো। তখন জিনের পেটে অনেক ব্যথা করেছিল, তাই ন্যানের কাছ থেকে তার হাতটি ছাড়িয়ে নেয় আর ন্যান এতে করে নিচে পড়ে যায়। তখন চ্যান এসেছিল আর ন্যানকে নিচে পড়ে থাকতে দেখে ন্যানকে উঠিয়ে নেয়, দেন জিনকে বকা দিতে থাকে, আর ন্যান ভালো সেজে বলতে থাকে যে এ আমাকে যা বলেছে বলুক, কিন্তু ও যে তোমার সম্পর্কে কথাগুলো বলেছে ওগুলো বলা একদমই উচিত হয়নি। বলেছে যে তোমার কাছে এতগুলো হসপিটাল রয়েছে, কিন্তু এরপরও তুমি জিনকে একদমই কম টাকা দাও। জিন বলে ন্যান মিথ্যে কথা বলছে, আমি এরকম কোনো কথাই বলিনি। চ্যান জিনের কথা বিশ্বাস করে না আর বলে তুমি সত্যি এরকম কথা বলেছো, আর তুমি এখানে ন্যানকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো, এই জন্য আমি তোমাকে অনেক বেশি টাকা দেবো। আর তার উপরে একের পর এক কার্ডগুলো ছুঁড়ে মারছিল, বলতে থাকে তোমার যদি এত বেশি টাকার প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমাকে এখানে হাঁটু গেড়ে ন্যানের কাছে ক্ষমা চাইতে হবে, আর এরপরে এই কার্ডে 20 মিলিয়ন টাকা রয়েছে, এই সব কিছু তুমি পেয়ে যাবে, কিন্তু এর জন্য তোমাকে ন্যানের কাছে ক্ষমা চাইতে হবে। জিন বলে যে আমি কোনো ভুল করিনি, আর আমি কখনোই ন্যানের কাছে ক্ষমা চাইবো না, এই জন্য আমার এইসব টাকার প্রয়োজনও নেই। এরপরে জিন মনে মনে বলতে থাকে যে চ্যান তুমি যেদিন জানতে পারবে আমি নিজের জীবন বাঁচানোর জন্য তোমার কাছ থেকে টাকা নিচ্ছিলাম, আর তুমি তো এখন সবসময় আমার সাথে অনেকটা বেশি খারাপ ব্যবহার করো, কিন্তু পরে যখন জানতে পারবে আমার এরকম একটি রোগ হয়েছে তখন তুমি অনেক বেশি পস্তাবে, আর আমি তখন তোমার ওই রকম একটি ফেস দেখতে চাই। রাতে জিন তার বাড়িতে পয়জন খেতে নিচ্ছিল, কিন্তু তার ফ্রেন্ড চলে আসে আর তার হাত থেকে পয়জনটি ফেলে দিয়ে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো, তুমি কেন এটা করছো? জিন বলে আমি পাগল হয়ে গিয়েছি, আমি এখন চ্যানের হাত থেকে মুক্তি পেতে চাই, এই জন্য আমি এটা খেয়ে মারা যাব। ফ্রেন্ড বলে তোমার অবস্থা এখন অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, আর এখনো চ্যান তোমার পাশে নেই, ও কোথায় আছে? তুমি কি ওকে সবকিছু বলে দাওনি তোমার সম্পর্কে? আর তুমি কি ওকে বলোনি যে তোমার এত বড় একটি রোগ হয়েছে, এর জন্য তোমার অনেক বেশি টাকার প্রয়োজন রয়েছে, চ্যান তোমাকে সাহায্য করবে। জিন ভাবে আমি এটা চ্যানকে কেন বলবো, কারণ চ্যান তো আমাকে একদমই ভালোবাসে না, আমাকে অনেকটা বেশি হার্ট করে, তাই
সে আমার এই কথা কখনোই বিশ্বাস করবে না। তার ফ্রেন্ডকে বলে, আমি এটা কখনোই চ্যানকে বলবো না, আর তুমিও এটা কখনোই চ্যানকে বলবে না। এরপরে সে তার মেডিসিন খেয়ে নেয়। এরপর একটি ফ্ল্যাশব্যাক মনে করতে থাকে, যেখানে চ্যান তার জন্য স্ট্রবেরি কেক নিয়ে এসেছিল আর বলছিল, দেখো আমি তোমার জন্য স্ট্রবেরি কেক নিয়ে এসেছি, তাই এখন আর একদমই মন খারাপ করে থেকো না, আর আমি আন্টির হসপিটালের সকল বিলগুলো পে করে দেব। জিন বলে, আমি জানি আমার জন্য এইসব কিছু করতে গিয়ে তোমার অনেকটা বেশি হার্ডওয়ার্ক করতে হয়, আর আমার জন্য স্ট্রবেরি কেক কিনে নিয়ে এসেছো, এটার জন্য তুমি না জানি কতদিন না খেয়েছিলে, তাই নেক্সট টাইম থেকে আমার জন্য আর কখনই স্ট্রবেরি কেক কিনে নিয়ে আসবে না। চ্যান বলে, কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য সব রকমের কষ্ট করতে রাজি আছি, আর আমি তো তোমার জন্য প্রতিদিনই এরকম স্ট্রবেরি কেক কিনে নিয়ে আসবো, কখনোই বন্ধ করব না। এরপরে জিন চ্যানের কাছে কল করেছিল আর চ্যানকে বলে যে তার অনেক বেশি স্ট্রবেরি কেক খেতে মন করছে। এটা শুনে চ্যান অনেক শক্ট হয়ে গিয়েছিল আর সে এখান থেকে যেতে নিচ্ছিল, কিন্তু তার কাছে ন্যান চলে আসে। ন্যান বুঝতে পেরেছিল চ্যান এখন জিনের কাছে যাচ্ছে, এই জন্য সে এখানে চ্যানের হাত ধরে নেয় আর বলতে থাকে, তুমি কি ভুলে গিয়েছো ওই মেয়ে তোমার সাথে কি করেছে, তাই ওর কাছে যাবে না। কিন্তু চ্যান এখানে ন্যানের কোনো কথাই শোনে না, ওখান থেকে চলে যায়। এরপরে চ্যান স্ট্রবেরি কেক নিয়ে চলে আসে জিনের বাড়িতে। সে এখানে জিনকে দেখার পর অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তুমি এত বেশি চিকন কেন হয়ে গিয়েছো, তুমি কি নিজের একদমই যত্ন নিচ্ছ না, তুমি কি খাওয়া দাওয়া করছো না? আর বলেছে, দেখো আমি তোমার কথা মতন তোমার জন্য এখানে স্ট্রবেরি কেক নিয়ে এসেছি। আর বলতে থাকে, আমরা দুজনে কি আবারও সবকিছু নতুন করে শুরু করতে পারি না, আগে যা হয়েছিল ওই সবকিছু ভুলে যাও। জিন তখন এখানে চ্যানের শাড়ি লিপস্টিকের দাগ দেখতে পায়, যেটা দেখে সে অনেক বেশি রেগে যায় আর বলে, তোমার মনে হয় না যে এখন অনেক বেশি দেরি হয়ে গিয়েছে? চ্যান অনেক রেগে যায় আর বলে, তুমি আমাকে এখানে ডেকেছো শুধুমাত্র আমার সাথে মজা করার জন্য? জিন বলেছে, হ্যাঁ, এখানে আমি ডেকেছি তোমাকে শুধুমাত্র তোমার সাথে মজা করার জন্য, আর আমি তোমার এরকম একটি ফেস দেখতে চাচ্ছিলাম। চ্যানকে বলে, তুমি কি ভুলে গিয়েছো তুমি আমার সাথে কি করেছিলে? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একবার চ্যান জিনের কাছে এসেছিল আর জিনকে বলতে থাকে যে, আমি জানি তুমি আমার সব কথাগুলো ভেতর থেকে শুনতে পারছো, এখন আমার কাছে সব কিছু আছে, যেই সব কিছু তুমি চেয়েছিলে, এখন আমার কাছে অনেক টাকা রয়েছে, তাই আমি চাই তুমি আবারও আমার সাথে ব্রেক আপ করে নাও, আর আমরা দুজনে আবারও ডেট করব। তুমি যখন তোমার মনের সিদ্ধান্ত চেঞ্জ করবে তখন আমার কাছে চলে এসো। আর ওখানে জিনের জন্য নিজের একটি কার্ড রেখে চলে গিয়েছিল। এরপরে জিন বলতে থাকে যে, মা সরি, আমি তোমার কথা মানতে পারবো না, আমি চ্যানকে ছাড়া থাকতে পারবো না, আমি আবারও চ্যানের কাছে ফিরে যাব। সে খুশি হয়ে চ্যানের সাথে দেখা করতে এসেছিল, বাট এখানে আসার পর দেখতে পাই চ্যান তো অনেকগুলো মেয়ের সাথে বসে আছে, আর এখানে সবাই বলছিল যে, চ্যান তুমি তো এখন দেখছি এই শর্তে জিতে গিয়েছো। জিন বলে, তোমরা এখানে কেমন শর্তের কথা বলছো? আর এখানে তো সে চ্যানকে এইসব করতে থেকে একদমই বিশ্বাস করতে পারছিল না। চ্যান বলে যে, তুমি একদম ঠিক বলেছিলে যে টাকায় সবকিছু করতে পারে, আর আমি অনেক বেশি বকা ছিলাম যে তোমার মতন একটি মেয়ের ওপরে আমার ক্রাশ ছিল, এখন তো আমার এটা ভাবলেই অনেক বেশি ঘৃণা লাগে, তুমি আমাকে টাকার জন্য ছেড়ে দিয়েছিলে, আর আমি তো এখন দেখো অনেক বেশি টাকার মালিক হয়ে গিয়েছি, তাই আবারও আমার কাছে ফিরে আসছো, আর তুমি কি মনে করেছো আমি তোমাকে আবারও আমার লাইফে ফিরে নেব? জিন বলে, আমি যদি তোমাকে বলি আমি কোনো কারণে তোমার সাথে ব্রেকআপ করেছিলাম তাহলে তুমি বিশ্বাস করবে? চ্যান বলে যে, তো আমি তোমার কোনো কথাই বিশ্বাস করব না, তুমি আর তোমার মা তোমরা দুজনেই অনেক ভালো নাটক করতে পারো, আর আমাকে টাকার জন্যই ব্যবহার করছিলে, আর যখন দেখেছিলে আমার কাছে টাকা নেই তখন আমাকে ছেড়ে দিয়েছিলে, আর এখন আমার কাছে টাকা আছে তাই আবারও আমার কাছে ফিরে এসেছো। প্রেজেন্টে জিন চ্যানকে বলে, ওই দিন তুমি আমার সাথে মজা করেছিলে আর আজ আমি তোমার সাথে মজা করেছি, কি মনে করেছিলে যে আমি তোমার লাইফে ফিরে যাব? চ্যান অনেক রেগে যায় আর বলে, আমি আবারও বোকা হয়ে গিয়েছিলাম আর তোমার কথা বিশ্বাস করে নিচ্ছিলাম, কিন্তু আর কখনোই করবো না। এরপর সে ওখান থেকে চলে যেতে নিচ্ছিল, কিন্তু তার পায়ের সাথে তখন মেডিসিনের বোতলটি ধাক্কা লাগে। মেডিসিনের বোতলটি হাতে নিয়ে বলতে থাকে যে, তুমি কীরকম মেডিসিন খাচ্ছ আর আমাকে কেন বলোনি? এখানে জিন বলে যে, আমার মেডিসিনের সাথে তোমার কোনো সম্পর্ক নেই আর তুমি এখান থেকে চলে যাও। তখন চ্যানের কাছে একটি ফোন এসেছিল। চ্যান এখান থেকে চলে যাওয়ার আগে জিনকে বলে যে, তুমি যদি লাস্ট বারের মতন আমাকে এখানে থেকে যেতে বলো তাহলে হতেও পারে আমি এখানে থেকে যাব। জিন বলে, আমি তোমাকে অনেকবারই বলেছি আমার কাছে থেকে যেতে, কিন্তু তুমি প্রতিবারই কি করেছো, আমার ওপরে চিট করেছো। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে জিন তো রুমে এসে দেখতে পায় এখানে চ্যান অন্য একটি মেয়ের সাথে রোম্যান্স করছিল। জিন চ্যানকে বলে যে, তুমি প্লিজ এরকমটা করো না, আমি তোমাকে শুধুমাত্র একটি কারণেই ছেড়ে দিয়েছিলাম, তাই প্লিজ তুমি এইসব কিছু করো না। চ্যান তো অনেক রেগেছিল আর বলতে থাকে, তুমি কি মনে করেছো আমি তোমার কথা শুনবো? আর সেইখানে তখন জিনকে অনেক জোরে ধাক্কা দিয়েছিল। এরপরে জিনকে বলতে থাকে যে, তুমি এখানে শুধুমাত্র আমার নামের ওয়াইফ হয়ে থাকবে আর আমার এইসব কাণ্ড কারখানাগুলো দেখবে, আমি চাই তুমি এইসবগুলো দেখে অনেক বেশি কষ্ট পাও। তুমি আমাকে যে কষ্টগুলো দিয়েছো তার কাছে তো এইসব কষ্ট কোনো কিছুই না, তাই তোমাকে এখন এইসব কিছু সহ্য করতে হবে। তাই প্রেজেন্টে জিন অনেক এগিয়ে গিয়েছিল আর চ্যানকে বলতে থাকে যে, আমি তোমাকে দেখতে চাই না, আমার বাড়ি থেকে চলে যাও। চ্যান বলে, আমি তোমার মতন খারাপ একটি মেয়ে জীবনেও দেখিনি, তুমি শুধুমাত্র টাকাকেই ভালোবাসো আর তুমি কারো ফিলিংস বোঝো না।
চ্যান ওখান থেকে চলে যাওয়ার পর জিনের কাছে ডক্টর ফোন করেছিল আর বলে তোমাকে হসপিটালে আসতে হবে তোমার মেডিসিনগুলো নেওয়ার জন্য। তুমি কেন কিছুদিন ধরে মেডিসিন নিচ্ছ না? জিন বলে আমার মেডিসিনের কোনো প্রয়োজন নেই, আমি এখন আর কোনো মেডিসিন নেব না। ডক্টর বলে তুমি এটা বলতে পারো না, তুমি মেডিসিন না নিলে আর বাঁচতে পারবে না, আর তোমার তো হসপিটালে আসতে হবে তোমার অপারেশন করার জন্য। আমি তোমার অপারেশনের কথা মিস্টার গুকে বলবো, তিনি এইসব অপারেশন সব থেকে বেশি ভালো করতে পারে আর তোমাকে দেখবে একদম ঠিক করে দেবে। কিন্তু জিন বলে যে আপনি এই কথাটি কাউকেই বলবেন না, আর আমি কোনো অপারেশন করাতে চাই না। ডক্টর বলে তাহলে তুমি ভেবে নিয়েছো যে তুমি আর একদমই বাঁচবে না? যদি তুমি এমনটি ঠিক করে থাকো তাহলে তোমাকে হসপিটালে আসতে হবে কিছু ফর্মে সাইন করার জন্য। জিন বলে যে ঠিক আছে আমি চলে যাব, কিন্তু আমি কোনো মেডিসিন নেব না। ডক্টর বলে যে আমি বুঝতে পারছি না যে তুমি কেন মেডিসিন নিতে চাচ্ছ না, তুমি কিভাবে এত তাড়াতাড়ি গিভ অন করে নিতে পারো, তুমি তো এখন অনেক বেশি ইয়াং ছিলে। পরের দিন জিন যখন বাড়ি থেকে বের হয়েছিল তখন ন্যান এখানে জিনের বাড়িতে কিছু রিপোর্টারদেরকে পাঠিয়ে দিয়েছিল, আর রিপোর্টার্সরা এখানে জিনকে এটাই বলেছিল যে আপনি কেন এখন পর্যন্ত চ্যানকে ছেড়ে দিচ্ছেন না, শুধুমাত্র চ্যানের টাকার জন্য চ্যানের পিছনে ঘুরঘুর করছেন। জিন এদের সবাইকে বলে যে আমি মরতে চলেছি, তাই আমাকে এইসব প্রশ্ন করা বন্ধ করুন, আমি চ্যানকে ছেড়ে দেব। আর এই নিউজটি কিন্তু ওখানে চ্যানও দেখছিল। তখনই এদিকে জিন তো ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। জিনের ফ্রেন্ড এসেছিল জিনের কাছে, সে তো জিনের এরকম অবস্থা দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল। এরপরে আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে জিনের মা তো অনেকটা বেশি কষ্ট করে একটি পাহাড়ে উঠেছিল, আর ওখান থেকে জিন আর চ্যান এদের দুজনের জন্য দুটি ডল নিয়ে এসেছিল, যেগুলো আনতে তারা অনেক বেশি কষ্ট করতে হয়েছিল। একটি দিয়েছিল জিনকে, অন্যটি দিয়েছিল চ্যানকে, আর বলে যে দেখো আমি তোমাকে আমার মেয়ের থেকেও বেশি ভালোবাসি, তাই আমি এটা তোমাকে দিচ্ছি, তুমি সবসময় আমার মেয়ের খেয়াল রেখো। এরপরে হসপিটালে যখন জিনের জ্ঞান ফিরে এসেছিল তখন তার ফ্রেন্ড তাকে ওই ফাইলটি দেয় যেখানে জিনকে সাইন করতে হবে। তার ফ্রেন্ড অনেক কান্না করছিল আর বলতে থাকে যে ডক্টর আমাকে এটাকে দিয়েছে, আর তুমি কি সত্যি আর তোমার কোনো ট্রিটমেন্ট করাতে চাও না? তুমি কেমনটি কেন করছো? তোমাকে বাঁচতে হবে। জিন বলে যে আমি এখন আর বাঁচতে চাই না, আমি আর কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু তুমি আমাকে এটা বলো, তুমি কি আমার এই রোগের কথাটি চ্যানকে বলে দিয়েছো? এটা চ্যানকে একদমই বলা যাবে না। তখন এই ভিতরে চ্যান চলে এসেছিল আর বলতে থাকে যে তোমার কি হয়েছে, তোমরা দুজনে এখানে কি নিয়ে কথা বলছো? আমরা চ্যানের দিক থেকে একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে চ্যান তো ডক্টরের কাছে গিয়েছিল আর ডক্টরকে বলেছিল যে সত্যি করে বলবেন যে এখানে জিনের কি হয়েছে। ডক্টর বলে জিনের কোনো কিছুই হয়নি, শুধুমাত্র ওখানে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, নয়তো সে একদমই ঠিক আছে। আসলে ডক্টরকে তো জিনই বলে দিয়েছিল যে জিনের এই রোগের কথা যেন ডক্টর কিছুতে এই মিস্টার গুকে না বলে দেয়, তাই ডক্টরও এখানে জিনের কথা শুনেছিল। আর মিস্টার গু মানে চ্যানকে কোনো কিছু বলে না। চ্যানের সাথে এখানে ন্যান ছিল। ন্যান বলতে থাকে যে আমি তোমাকে বলেছিলাম না ওই মেয়ের কোনো কিছুই হয়নি, ও তো শুধুমাত্র তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তোমার সাথে এইসব নাটক করছিল, যাতে করে তুমি এইসব দেখে একটু ভয় পেয়ে যাও। এরপরে চ্যান এখানে জিনের মায়ের দেওয়া ওই ডলটি দেখছিল, যেটা দেখার পর ন্যান বলে যে এটা তো অনেক বেশি কিউট, এটা আমার অনেক ভালো লেগে গিয়েছে। চ্যান ওটাকে ফেলে দিয়েছিল আর বলেছিল যে আমার কাছে এটা শুধুমাত্র আবর্জনা, তাই তুমি চাইলে নিতে পারো। এরপরে সেই তো এসেছিল জিনের সাথে দেখা করতে আর জিনকে বলতে থাকে যে আমি জানি তুমি এইসব কিছু নাটক করছো আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। এতে করে জিনের ফ্রেন্ড রেগে যায় আর বলে যে তুমি কি পাগল হয়ে গিয়েছো, এখানে এসে এসব কি বলছো? তখন তার কাছ থেকে ওই ফাইলটি পড়ে গিয়েছিল আর যার রিপোর্টগুলো এখানে চ্যান দেখতে পায়। বলে তুমি তো আমি যা ভেবেছিলাম তার থেকে বেশি নাটক করতে পারো, এখন তো দেখছি নিজেও একটি ফেক রিপোর্ট বানিয়ে নিয়েছো, যাতে করে এটা দেখার পর আমি ইমোশনাল হয়ে যাই আর তোমাকে অনেক বেশি টাকা দিই। জিন বলে যে তোমার যা মনে করার ইচ্ছা মনে করতে পারো। আর এরপরে সে তো ন্যানের কাছে তার মায়ের ওই ডলটি দেখতে পায়, যেটা দেখে অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে যে তুমি আমার সাথে যেরকম ব্যবহার করার করতে পারো, কিন্তু আমার মায়ের ওই ডলটি আমাকে ফিরিয়ে দাও। ন্যান বলেছে এটা আমার অনেক বেশি ভালো লেগেছিল, এই জন্য আমি এটা চ্যানের কাছ থেকে নিয়ে নিয়েছি। জিন বলে আমি জানি তুমি আমাকে হেট করো, আমার ওপর থেকে রিভেঞ্জ নিতে চাচ্ছ, কিন্তু তুমি কেন আমার মায়ের দেওয়া ওই ডলটি তুমি নিয়ানকে দিয়ে দিয়েছো? আমার মা অনেক বেশি অসুস্থ থাকার পরেও তোমার জন্য অনেক কষ্ট করে এটা নিয়ে এসেছিল। চ্যান বলতে থাকে যে তুমি আর তোমার মা তোমরা দুজনই অনেক ভালো নাটক করতে পারো, আর এটাই নিয়ে এসে আমাকে দিয়েছিল যাতে করে আমি সারা জীবন টাকা ইনকাম করে তোমাদের দুজনের দেখভাল করি। তুমি আর তোমার মা তোমরা দুজনে শুধুমাত্র আমাকে ইউজ করেছো। এইসব শুনে জিন অনেক রেগে যায় আর সে তো এখানে তখন চ্যানকে অনেক জোরে একটি থাপ্পড় মেরে দেয়। ন্যান বলে যে তুমি কিভাবে একটি মানুষকে থাপ্পড় মারতে পারো, তাও শুধুমাত্র একটি ডলের কারণে, আর এটা আমার একদমই চায় না। এটা বলে সে তখন ওই ডলটিকে নিচে ফেলে দিয়েছিল আর ডলটি ভেঙে যায়। এইটা দেখে তো জিন অনেক বেশি কান্না করতে থাকে। জিন বলতে থাকে যে আমি জানি তুমি আমাকে সহ্যই করতে পারো না, আর আমি তো তোমার কাছ থেকে শুধু টাকা নিই, তাহলে আমাকে ডিভোর্স দাও। কিন্তু চ্যান তাকে ডিভোর্স তো দেবেই না, এই জন্য তাকে জোর করে অন্য একটি জায়গায় নিয়ে আসে আর তাকে জোর করে কিস করতে থাকে। জিন রেগে যায়, বলে তুমি এসব কি করছো, পাগল হয়ে গিয়েছো, আমি মরতে চলেছি আর
আর তুমি তো এখানেও আমাকে বুলিং করেই যাচ্ছ। চ্যান বলে কি মনে করেছো আমি তোমার এইসব নকল কথাগুলো বিশ্বাস করে নেব? আর তোমাদের মতো মানুষেরা কখনোই মারা যেতে পারে না, তুমি শুধুমাত্র নাটক করছো। তখন জিন এখানে অজ্ঞান হয়ে যায়। এরপরে ডক্টর জিনকে চেক আপ করে আর এখানে রিপোর্ট দিয়েছিল চ্যানের কাছে, যেখানে তো রিপোর্টে কোনো কিছুই ধরা পড়েনি। আর চ্যান অনেক রেগে যায়, বলতে থাকে যে আপনি কি আমাকে বোকা পেয়েছেন যে আপনি আমাকে এইসব রিপোর্টগুলো দেখাচ্ছেন? আপনার কি জিনকে দেখে মনে হয় না জিন অসুস্থ? ডক্টর বলে যে আসল রিপোর্ট তো আপনার সামনে, তাহলে আপনি কেন বিশ্বাস করছেন না? চ্যান চলে যাওয়ার পর ডক্টর আবারও জিনের কাছে ফোন করেছিল আর জিনকে বলে যে দেখো আমি তোমার কথা মতন মিস্টার গুকে কোনো কিছুই বলিনি, কিন্তু তোমার এখন ট্রিটমেন্ট করানোর প্রয়োজন। আর তুমি যদি না থাকতে তাহলে আমি কখনোই আমার ছেলেকে বাঁচাতে পারতাম না। এই কারণে আমি তোমাকে বাঁচিয়ে তোলার জন্য পুরোপুরি চেষ্টা করব। একটি ফ্ল্যাশব্যাক আমরা দেখতে পাই, যেখানে তো ওই ডক্টরের ছেলেটির হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছিল। তখন আশেপাশে কেউ ছিল না আর ওখানে জিন ছিল। জিন তখন অনেক বেশি চেষ্টা করার পর তাকে সারিয়ে তুলতে পেরেছিল, আর এই কারণে ডক্টর তার উপরে অনেক খুশি হয়ে গিয়েছিল। দিনের পর থেকেই দুজনে একে অপরকে চিনত। এরপরে আবারও চ্যান চলে এসেছিল জিনের কাছে। সেখানে জিনকে সরি বলতে থাকে আর বলে যে দেখো আমি জানি অতীতে আমাদের সাথে অনেক কিছুই ঘটে গিয়েছে, কিন্তু এরপরেও আমি এইসব কিছু ভুলে যেতে চাই। তুমি শুধুমাত্র একবার আমার সাথে থাকতে রাজি হয়ে যাও। তুমি যখন ওখানে হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছিলে তখন আমি বুঝতে পেরেছিলাম আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই জন্য বলছি যে আমি সবকিছু ভুলে যাব। তুমি একবার শুধু আমাকে একটি চান্স দাও, আমরা দুজনে একসাথে অনেকটা ভালো সময় কাটাতে পারবো, কারণ এখনো আমাদের জীবনে অনেকগুলো সময় বেঁচে আছে। জিন বলে যে তোমার কি একবারও মনে হচ্ছে না যে এখন অনেক বেশি দেরি হয়ে গিয়েছে? তুমি তো কখনোই আমাকে বিলিভ করোনি, আর আমি তো তোমাকে বলেছিলাম যে হয়তো বা কোনো কারণে আমি তোমার সাথে ব্রেকআপ করে নিয়েছিলাম, তাহলে এখন তুমি আমাকে বলছো আরও একটি চান্স দিতে। আর আমার তো মনে হচ্ছে না যে তুমি আবার আমাকে আগের মতন ভালোবাসবে, তাহলে আমি তোমাকে কেন চান্স দেব? চ্যান বলে তুমি আমাকে বিশ্বাস করতে পারো, এবার আমি তোমাকে কোনো হার্ট করব না, তোমার জন্য আমি সব কিছু করতে রাজি আছি, শুধুমাত্র আমাকে একটি চান্স দাও, আমরা দুজনে একসাথে অনেক বেশি হ্যাপি থাকবো একদম আগের মতন। চ্যান এখানে বারবার জিনকে অনেক বেশি রিকোয়েস্ট করতে থাকে যে তাকে আরও একটি চান্স দিতে। জিন চ্যানকে বলে যে আমার স্ট্রবেরি কেক খেতে ইচ্ছা করছে, যে কেকটি আমাদের স্কুলের সামনে পাওয়া যেত, তুমি কি ওটা আমার জন্য আনতে পারবে? চ্যান বলে ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে ওখান থেকে তোমার জন্য স্ট্রবেরি কেক নিয়ে আসছি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য সব কিছু করব। একটু পরে সে ওখানে স্ট্রবেরি কেক নিয়ে চলে আসে, কিন্তু হসপিটালের কোথাও আর জিনকে দেখতে পায় না। তখন ওখানে জিনের একটি মেডিসিনের বোতল দেখতে পায়। চ্যান যেহেতু নিজেও একজন ডক্টর ছিল, তাই এটা দেখার পর সে বুঝতে পারে যে এটা তো আসলে ক্যান্সারের একটি মেডিসিন ছিল, আর এটা তো তারাই নেয় যারা ক্যান্সারের একদম শেষ পর্যায়ে থাকে। এই জন্য অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে যে খোঁজ লাগাও যে জিন আসলে কী রকম মেডিসিনগুলো কিনছে। অ্যাসিস্ট্যান্ট বলে যে জিন তো মেডিসিনের দোকান থেকে ওই সব ক্যান্সারের মেডিসিনই কিনেছিল। এটা শুনে চ্যান শকড হয়ে যায় আর বলে যে তোমার হয়তো বা কোথাও ভুল হয়েছে, তুমি ভালো করে চেক করে দেখো, জিন এমন কেন করবে, তোমার কোথাও ভুল হয়েছিল। অ্যাসিস্ট্যান্ট চ্যানকে বলে আমার কোথাও ভুল হয়নি, জিন তো এইসব মেডিসিনই কিনেছিল, আমার মনে হচ্ছে আপনাকে ভয় দেখানোর জন্য এইসবগুলো কিনেছে। অন্যদিকে জিন এসেছিল হোটেলে রুম বুক করার জন্য, কিন্তু চ্যানের জন্য হোটেলের কেউ এখানে জিনকে কোনো রুমই দিচ্ছিল না, কারণ চ্যান আগে থেকে সবাইকে মানা করে দিয়েছিল। আর এমনটি করার কারণে হঠাৎ করে জিন একটি ভুল জায়গায় চলে আসে, যেখানে তার সাথে দেখা হয় একজন গুন্ডা ছেলে। আর এ তো এখানে জিনের সাথে খারাপ কিছুই করতে নিচ্ছিল, কিন্তু তখনই ওখানে হঠাৎ করে ওই ডক্টরের ছেলেটি চলে আসে। জিন তাকে বলতে থাকে যে আপনি কি আমাকে চেনেন যে এখানে আমাকে বাঁচাতে এসেছেন? এই ছেলেটির নাম ছিল ম্যাং। ম্যাং তো বলতে থাকে যে হ্যাঁ আমি তোমাকে চিনি, আমি হচ্ছে ডক্টরের ছেলে যাকে তুমি বাঁচিয়েছিলে। জিন বলো ও আমি আপনাকে চিনতে পেরেছি। এরপরে জিন যাচ্ছিল অন্য একটি হোটেলে রুম খোঁজার জন্য। ম্যাং বলে কোথায় যাচ্ছ? চ্যানের কারণে তুমি কোনো হোটেলে রুম পাবে না, ও সব হোটেলে মানা করে দিয়েছে, আর বলে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে থাকার জন্য একটি রুম দেবো। আর সে যখন এখান থেকে জিনকে নিয়ে যাচ্ছিল তখন কেউ একজন এদের দুজনের ছবি তুলে নেয়। এরপরে অ্যাসিস্ট্যান্ট এই ছবিটি পাঠিয়ে দিয়েছিল চ্যানের কাছে, যেখানে সবাই এটাই বলছিল যে জিন এখন অন্য একটি ছেলের সাথে ডেট করেছে, তারা দুজনের রিলেশনশিপে রয়েছে। এর পরের দিনই হঠাৎ করে আবার জিনের কাছে চ্যান চলে আসে, আর জিনকে সে তো ওখান থেকে ধরে নিজের বাড়িতেই নিয়ে আসে আর বলেছে এখন থেকে তুমি এখানেই থাকবে, তুমি আমার পারমিশন ছাড়া আর এখান থেকে একদমই বের হতে পারবে না। এরপরে তো গার্ডদেরকে বলে জিনকে একটি রুমের ভিতরে বন্ধ করে রেখে দিয়েছিল, বলে তুমি এখানেই থাকবে, কোথাও যেতে পারবে না। কিন্তু একটু পরেই ওখানে চলে এসেছিল জিনের ফ্রেন্ড আর ম্যান। জিনের ফ্রেন্ড অনেক রেগে যায় আর বলে তুমি ওকে কেন রুমের ভিতরে বন্দি করে রেখেছো, ও তো এখন ক্যান্সারের একদম শেষ পর্যায়ে রয়েছে, এরকম ভাবে রুমে বন্দি থাকলে ওর ক্ষতি হয়ে যাবে। চ্যান বলে তোমরা আমাকে বোকা পেয়েছো, এখানে এসেছো নাটক করতে। ম্যাং বলে যে তুমি কেন আমাদের কথাগুলো বিশ্বাস করছো না। ম্যাং আর চ্যাং দুজনের ভিতরে এখানে তখন ফাইট শুরু হয়ে যায়, আর ম্যাংকে বলছিল যে সে যেন জিনের কাছ থেকে দূরেই থাকে, কিন্তু এখানে জিনের
ফ্ল্যাট ছিল সে তো অনেকটা বেশি কষ্ট করে তখন ওই লক করা দরজাটিকে খুলে ফেলে। আর ভিতরে আসার পর দেখতে পায় জিন এখানে আবারও অজ্ঞান হয়ে পড়ে রয়েছে আর তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। জিনের এরকম অবস্থা দেখে দুজনই অনেকটা বেশি ভয় পেয়ে গিয়েছিল। এরপরে ম্যাং জিনকে এখান থেকে উঠিয়ে নেয়। তারা দুজনে জিনকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসে। চ্যানও তখন হসপিটালে চলে এসেছিল আর যখন জিনের জ্ঞান ফিরে এসেছিল তখন আবারও জিনকে অনেক বেশি অপমান করতে থাকে। আর এইসব কিছু দেখার পর জিনের ফ্রেন্ড এবার অনেক রেগে যায়, বলে যে তুমি জিনের সাথে এরকম ব্যবহার কিভাবে করতে পারো? জিন এখানে মরতে চলেছে আর তুমি জিনের সাথে এরকম ব্যবহার করছো। কিন্তু চ্যান এদের কোনো কথাই বিশ্বাস করে না আর বলে আমি জানি এ শুধুমাত্র আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য এইসব নাটক করছে, কারণ এ তো টাকা ছাড়া কোনো কিছু বোঝেই না। আর এইসব কিছু শোনার পর জিন তখন এখানে হাসতে থাকে। এরপরে চ্যানকে বলে যে তুমি নিজে একজন ডক্টর, কিন্তু আমাকে এতদিন ধরে দেখার পরেও তুমি বুঝতে পারো না যে আসলে আমার কি অসুখ হয়েছে। তোমার তো শুধু সবসময় এটাই মনে হয়েছে যে আমি তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্যই তোমার সাথে রয়েছি, কখনো আমাকে বিশ্বাসই করনি। চ্যান বলে যে হ্যাঁ, তুমি আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্যই থাকো, তুমি আর তোমার মা তোমরা দুজনেই শুধু আমাকে ব্যবহার করেছো টাকার কারণে। এটা বলে আবারও তো তার নিজের কাছ থেকে অনেকগুলো টাকা বের করে এই সব টাকাগুলো দিয়েছিল জিনকে আর বলে যে নাও, তোমাকে অনেকগুলো টাকা দিয়েছি, এখন তো তুমি খুশি থাকতে পারবে। এরপর এখান থেকে চলে যায়। কিন্তু এর একটু পরে জিনের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। এই জন্য তাকে তাড়াতাড়ি করে নিয়ে যাওয়া হয় অপারেশন করানোর জন্য একটি রুমে। এদিকে আবার চ্যান তখন ন্যানকে বলছিল তোমাকে আমি কতবার বলেছি যে জিনের সবগুলো রিপোর্ট আমাকে দেওয়ার জন্য, আমি সবগুলো দেখবো যে ওর আসলে কি হয়েছে। ন্যান বলে যে আমি তোমাকে কতবার বলেছি ওর কোনো কিছুই হয়নি, শুধুমাত্র নাটক করছে তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। তখন অ্যাসিস্ট্যান্ট এসেছিল আর চ্যানকে বলতে থাকে আপনাকে তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে, একটি এমার্জেন্সি কেস রয়েছে, তাই আপনাকে এটা করতে হবে। এরপরে চ্যান হসপিটালে চলে এসেছিল আর সেইখানে অপারেশন করার জন্য এসেছিল। এরপরে পেশেন্টটিকে দেখার পর এটাই বলছিল যে এই পেশেন্টের অবস্থা অনেক বেশি খারাপ, আমরা একে বাঁচাতে পারবো না। জিনের পরিচিত ডক্টর বলতে থাকে যদি আপনি এরকম কথা বলেন তাহলে একে কে বাঁচাতে পারবে, আর এখন এই পেশেন্ট তো অনেকটা বেশি ইয়াং, এর পুরো জীবন এখনও পড়ে আছে। চ্যান ডক্টরকে বলে আমরা শুধুমাত্র ডক্টর, কোনো ঘটনা যে চাইলে যে কোনো কাউকে বাঁচাতে পারবো। ডক্টর বলে যে একে বাঁচাতেই হবে। চ্যান তখন এখানে পেশেন্টের হাতে একটি দাগ দেখতে পায় আর যেটা দেখার পর তার একটি ফ্ল্যাশব্যাক মনে করে যে একবার তো একটি পাগল ছেলে এসেছিল চ্যানকে মারার জন্য আর তাকে ছুরি দিয়ে আঘাত করতে নিচ্ছিল, কিন্তু দুজনের ভিতরে জিন চলে এসেছিল আর জিনের হাতে তখন ওই ছুরির আঘাত লেগেছিল আর জিনের হাতেও সেম এরকম একটি দাগ রয়েছে। চ্যান তখন বুঝতে পারে যে এটা জিন আর তার তখন জিনের বলা অনেক কথাগুলোই মনে পড়ছিল। জিনের অপারেশন করতে নিচ্ছিল কিন্তু তখনই এখানে জিনের শ্বাস বন্ধ হয়ে যায় আর জিন এখানেই মারা যায়। চ্যান পুরো শকড হয়ে গিয়েছিল আর বলতে থাকে এটা কিছুতেই হতে পারে না। একটু পরে জিনের ফ্রেন্ড ভিতরে চলে আসে আর চ্যানকে অনেক বেশি গালি দিচ্ছিল, বলতে থাকে যে তুমি কিভাবে এমনটি করতে পারলে, কেন তুমি এখানে জিনকে বাঁচাতে পারলে না, তুমি তো অনেক বড় একজন ডাক্তার ছিলে। আর চ্যান বলতে থাকে আমাদের কাছে একদমই সময় ছিল না, আর জিন আমাকে কেন এইসব কিছু আগে বলেনি, তুমিও তো আমাকে এইসব কিছু আগে বলোনি। জিনের ফ্রেন্ড বলে জিন আর আমরা দুজনেই তো তোমাকে অনেকবার বলেছি এই কথাগুলো, কিন্তু তুমি তো এইসব কিছু বিশ্বাসই করনি, কারণ তোমার তো শুধুমাত্র জিনের উপর থেকে রিভেঞ্জ নেওয়ার ছিল। আর যখন জিনের তোমার অনেক বেশি প্রয়োজন ছিল তখন তুমি জিনের সাথে ছিলে না, ক্লাবে ছিলে মেয়েদের সাথে আর তাদের পেছনে অনেক বেশি টাকা খরচ করতে। জিন যখন তোমার কাছ থেকে টাকা চাইতো তখন তুমি জিনকে কোনো টাকাই দিতে না, আর জিন এই কারণে কোনো মেডিসিনও কিনতে পারতো না। চ্যান বলতে থাকে যে তুমি এসব কি বলছো, জিন একদমই মারা যায়নি, সে তো এখানে ঘুমিয়ে আছে আর আমার উপরে অনেক বেশি অভিমান করে আছে, তাই এখানে উঠছে না, বাট একটু পরে জিন উঠে যাবে। এরপরই তো চ্যান হসপিটাল থেকে জিনের বডি নিয়ে বের হয়ে যাচ্ছিল আর সে এখান থেকে জিনকে নিয়ে যেতে নিচ্ছিল, কিন্তু বাকি ডক্টররা চ্যানকে বাধা দেয়, বলে আপনি এভাবে পেশেন্টকে এখান থেকে নিয়ে যেতে পারেন না। চ্যান বলে যে তোমরা একে কেন বলছো যে এ মারা গিয়েছে, এ মারা যায়নি, আমার জিন আমাকে ছেড়ে যেতে পারে না, শুধুমাত্র এখানে ঘুমিয়ে আছে। কিন্তু বাকি ডক্টররা তো জানে যে এখানে জিন আর বেঁচে নেই, সে আসলেই মারা গিয়েছে, কিন্তু চ্যান এটা বিশ্বাসই করতে পারছিল না। ডক্টররা জোর করে চ্যানের হাত থেকে জিনকে নিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই চ্যান জিনকে হারানোর পর থেকে সে অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে আর সবসময় জিনের কথাই ভাবছিল। তখনই তার সামনে জিন চলে আসে, সে তো অনেক খুশি হয়ে জিনকে হাত করে নিয়েছিল আর বলতে থাকে আমি জানি যে তুমি আমাকে ছেড়ে চলে যাওনি, আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি, তুমি শুধু আমাকে ছেড়ে চলে যাবে না, আমরা দুজনে এখন একসাথে অনেক বেশি হ্যাপি থাকবো আর কখনোই আমি তোমাকে হার্ট করবো না, তুমি শুধু আমাকে প্রমিস করো। আর জিনও তাকে প্রমিস করে যে আমি কখনোই তোমাকে ছেড়ে চলে যাব না। কিন্তু একটু পরে চ্যান দেখতে পায় যে তার সামনে তো জিন আসলে ছিলই না, এগুলো তার কল্পনা ছিল, তার কাছে এখন শুধুমাত্র
জিনে রেখে যাওয়া ওই ডলটি ছিল। আর এই ডলটি দেখার পর চ্যান তখন এখানে পাগলের মতন করে হাসতে থাকে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। তো তোমাদের কাছে আজকের এই গল্পটির এন্ডিং কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বাই বাই।